জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কি আছে সায়েরের লেখায়? এরই প্রথম পর্বটি নিয়ে আমাদের আজকের আয়োজন। লেখাটির শিরোনাম হতে পারে জুলাই বিপ্লবে সাদিক কায়েম ও শিবির। মুভমেন্টের সময় এই 9 দফা দাবির ঘোষণার সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে অনেকেই যারা এখন বড় বড় কথা বলছে তাদের অনেকেই সরাসরি 8 দফা দাবির নাম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে 3 জন মন্ত্রীর সাথে বসে সেখানে 8 দফা দাবি ঘোষণা দিয়ে আসছে, একটা দফা দাবি মিসিং রেখে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হালুয়া রুটি খাচ্ছে সেই হালুয়া রুটি খাওয়ার দলের মধ্যে আমি দেখলাম যে এক্স শিবির একটা গ্রুপ, তারপরে আরেকটা হলো অ্যাক্টিভ শিবির। বিপ্লবের মাস্টারমাইন্ড কে, এটা নিয়ে নানা আলোচনা নানা সমালোচনা। মাস্টারমাইন্ড কে? অবশেষে মাস্টারমাইন্ড হয়েছেন সাদিক কাইয়ুম। কারণ সবাই বলতেছে, এখন অনেকের বক্তব্য স্পষ্ট হয়েছে যে এক সময় সমন্বয়করা পিছু হটছিল, কিন্তু সাদিক কাইয়ুমরা তারা পিছু হটেনি, বরং তারা সামনে সারির দিকে নেতৃত্ব দিয়েছে, জীবনের হুমকি। তো এই সাদিক কাইয়ুম এবং এই বিপ্লবের পিছনে 5 আগস্টের সময় আরো কারা কারা কাজ করেছে এরকম কয়েকজনের আলোচনা শুনবো। পাশাপাশি জুলকারনাইন সাইম এই বিষয় নিয়ে কি বলেছে, এটা আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেই নিউজটি দেখবো। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কি আছে সায়েরের লেখায়? এরই প্রথম পর্বটি নিয়ে আমাদের আজকের আয়োজন। লেখাটির শিরোনাম হতে পারে জুলাই বিপ্লবে সাদিক কায়েম ও শিবির। গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন এবং শিবিরের মধ্যে প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এর কারণ হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের ক্ষেত্রে পরস্পর কে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তা নিয়ে। তাদের এই অন্তহীন বিতর্ক দেখে আমি ও আমার বন্ধুরা আর চুপ করে থাকতে পারলাম না। আমরা ভাবলাম এই আন্দোলনকে ঘিরে অনেক অজানা কথা রয়েছে, এক প্রকৃত সত্য রয়েছে যা উন্মোচন করা উচিত। যেহেতু আমি অন্য মহাদেশে থাকি এবং আন্দোলনের সময় সেনাবাহিনীর ক্ষুব্ধ ও আন্দোলনে সহমর্মী শত শত অফিসারের সঙ্গে হাজারো কাজে ব্যস্ত ছিলাম, তাই মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পড়েছিল আমার দীর্ঘদিনের আস্থাভাজন একজন নারীর উপর। তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক। তাই এবার আমি সেই ঐতিহাসিক ঘটনাগুলোর অলিখিত আখ্যান লিপিবদ্ধ করতে বসেছি। তখন 26 জুলাই রাত 10:10। আমার আস্থাভাজন সেই নারী সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে একটি বার্তা পান। তিনি সেই নারীকে 4 জন আন্দোলনকারী সমন্বয়কের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন। সমন্বয়করা তখন হাসপাতালে চিকিৎসা নিয়ে গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকে ছিল। সঙ্গে সঙ্গে আমার সেই আস্থাভাজন নারী সাংবাদিক আমাকে ফোন করেন, আর এভাবেই আমি সরাসরি আন্দোলনকারী ছাত্রদের কার্যক্রমে যুক্ত হয়ে যাই। তখন আমি নারী সাংবাদিককে পরামর্শ দিই যে আমাদের দুজনের পরিচিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে, তিনি কিছু করতে পারেন কিনা। এরপর নারী সাংবাদিক আমাদের সেই পরিচিত কর্মকর্তাকে ফোন করেন এবং তাকে বলেন যে এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন ক্ষেত্রে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছিল, যেমন 2023 সালের সেপ্টেম্বরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে শেল্টার দেওয়া হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস আমাদের হতাশ করে। সেই কর্মকর্তা জানান এবার সেটা সম্ভব হবে না, কারণ দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত দায়িত্বে ছিলেন না এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসিনা সরকারের ক্ষোভের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে তিনি এটা বলেন যে ব্যক্তিগতভাবে তার কয়েকজন পরিচিতর সঙ্গে কথা বলবেন, কেউ সাহায্য করতে আগ্রহী হলে জানাবেন। এদিকে আমার আস্থাভাজন নারী সাংবাদিক তার অন্যান্য পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো ব্যবস্থা না হলে তিনি নিজ বাসায় ছেলেগুলোর আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে জানান। তবে 20 মিনিট পরে দূতাবাসের সেই কর্মকর্তা তাকে ফোন করে জানান যে
গুলশানের একটি বিদেশি সংস্থার অফিসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা 4 সমন্বয়ককে গ্রহণ করবেন। আমি তখন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিকের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলেগুলোর নিরাপদ আশ্রয়ের বিষয় জানাই। নম্বরটি ছিল সালমান নামের এক শিক্ষার্থীর। গোটা আন্দোলন চলাকালে আমি তাকে সে নামেই চিনতাম। তবে যাকে গত বছর 23 সেপ্টেম্বর জানতে পারি যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেই এখন অধিক পরিচিত। যাই হোক, আমি ঢাকার কয়েকটি সোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের গুলশান 2-এর নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরিকল্পনা করি। অবশেষে 4 জন ছাত্রকে 2 রিকশায় গুলশানে পাঠানো হয় এবং রাত 12টার মধ্যেই তারা নিরাপদে পৌঁছে যায়। তবে শর্ত ছিল 28শে জুলাই সকাল 9টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে, কারণ তখন সেই বিদেশি সংস্থার অফিস খুলে যাবে। 27 জুলাই সন্ধ্যায় স্বনামধন্য আলোকচিত্রী শহীদুল আলম ভাই এই ছেলেদের ব্যাপারে জানতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নেন। এতে আমরা স্বস্তি পাই, কারণ এরপর 2 দিন ধরে আমরা ধরে নেই তারা তার কাছেই নিরাপদে আছে। এদিকে সালমান অর্থাৎ সাদিক কায়েম আমাকে ফোন করে অনুরোধ করে যে তারা যদি আগামী 2-3 দিনের মধ্যে আন্দোলনের উপর একটি প্রদর্শনীর জন্য EMK সেন্টার বুক করতে চায় এবং আমি বুক করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারি কিনা। আমি আমার আস্থাভাজন নারী সাংবাদিককে বিষয়টি দেখতে বলি। তিনি সালমানের পরিকল্পনা শোনেন এবং AFPর তৎকালীন ব্যুরো প্রধান শফিকুল আলম ও সর্বজন শ্রদ্ধেয় মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিনের সঙ্গে পরামর্শ করেন। তারা জানান EMK সেন্টার বুক করা সম্ভব নয়, কারণ এর জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। অন্যদিকে ড্রিক গ্যালারি 10 আগস্টের আগে এমন কোনো ইভেন্টের জন্য উন্মুক্ত হবে না। সালমানকে অর্থাৎ সাদিক কায়েমকে একথা জানানো হলে সেই মুহূর্তেই প্রদর্শনীর পরিকল্পনা বাতিল করা হয়। 28 জুলাই দুপুর 12:09 সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে আরেকটি বার্তা পাঠায়। সে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করে। তিনি বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেন এবং আমি তখন একটি দূতাবাসে কর্মরত এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হন কাদেরকে তার গুলশানের বাসায় আশ্রয় দিতে। বাসাটি US অ্যাম্বাসির অতি নিকটে, কিন্তু সেটা তার অফিস শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল 4টার পরেই সম্ভব হবে। আমি নারী সাংবাদিককে সমন্বয়কের দায়িত্ব দেই। কাদের তখন শনিরাখড়ায় ছিল, যা গুলশানের অনেক দূরে, তাই তাকে অর্ধেক রাস্তা অবধি আসতে বলা হয়। সেখান থেকে তাকে আশ্রয়দাতা গুলশানে নিয়ে আসেন। এর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদের কার্যক্রমে সরাসরি অবগত হওয়া শুরু করেন। চট্টগ্রামে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের মাধ্যমে তিনি কাদেরের হোস্টের নিকট থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। সে রাতে আমরা জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার ও নুসরাত তাবাসসুম ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন। আমরা বিস্মিত হই। রাত 9:50 সালমান সেই নারী সাংবাদিককে জানায় যে আন্দোলন চলবে এবং আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার নেতৃত্ব দেবে। আমি পরামর্শ দিই যে এই 4 জন নতুন নেতা তাদের অবস্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করুক এবং নারী সাংবাদিককে মাঠ পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব দেয়। সালমান এরই মধ্যে নারী সাংবাদিকের কাছে আমাদের নতুন 4 নেতার যে বক্তব্য রেকর্ড করবেন সেটির স্ক্রিপ্ট পাঠায় এবং ঠিক করতে বলে। তিনি সেটি আমার কাছে পাঠিয়ে ঠিক করতে বলেন, আর তিনি নিজে বার্তাটির ইংরেজি অনুবাদ করেন। সেই ভিডিও বার্তাগুলি প্রকাশ হচ্ছে না দেখে আমরা দুজনেই রাত 11:04 সালমানকে 2টি বার্তা পাঠাই। জিজ্ঞেস করি কেন এখনো প্রকাশ হচ্ছে না। রাত 11:35 সালমান জানায় যে ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি এখন তোলা হবে কিনা তা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বিতর্ক চলছে। শেষ পর্যন্ত তারা আপাতত 9 দফা দাবিতেই স্থির থাকার সিদ্ধান্ত নেয়। রাত 12টায় একটি বিবৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেটার হেডে প্রকাশিত হয়। কাদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে, যা তার আশ্রয়দাতা ডাউনলোড করা টেলিপ্রম্পটার থেকে পড়া হয়।
পরদিন 29শে জুলাই বিকেল 4:50 নারী সাংবাদিক সালমানের ফোন পেলেন। সালমান জানতে চাইল হান্নান, রিফাত, মহিন আর মেহেদির জন্য কি নিরাপদ জায়গার ব্যবস্থা করা যায়। পরে জানা গেল মেহেদি ছাত্রদলের জাহাঙ্গীরনগর ইউনিটের আব্দুল গাফফার জিসান। ওরা তখন গুলশানের নর্থ এন্ড কফি রোস্টারে বসে আছে। 1 ঘন্টার মধ্যে কারফিউ শুরু হবে এবং কফি শপটি বন্ধ হয়ে যাবে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার। নারী সাংবাদিক তড়িঘড়ি করে বিভিন্ন জনকে ফোন করতে শুরু করলেন তাদের আশ্রয়ের খোঁজে। বন্ধু পরিচিত সবাইকে ফোন করলেন। কেউ কি সাহস করে এই ছেলেদের কয়েক ঘন্টার জন্য আশ্রয় দেবে? রাত কাটানোর জায়গা করার আগ পর্যন্ত একবার ভেবেছিলেন ছেলেদের নিজের অফিসে পাঠাবেন। অফিসটা আইন প্রয়োগকারী সংস্থার আওতার বাইরে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি। আমাদের বন্ধু ফাহিম আহমেদ আর আন্দালিব চৌধুরী রাজি হলেন। বনানীতে তাদের বাড়িতে ছেলেদের থাকার ব্যবস্থা করলেন। তখন নর্থ এন্ড বন্ধ হয়ে গেছে। ছেলেরা আশ্রয় নিল বনানীর একটি কোচিং সেন্টারে। আন্দালিবের সাথে নারী সাংবাদিক সমন্বয় করলেন। আন্দালিব নিজে ছুটে গেলেন ছেলেদের লুকিয়ে থাকার জায়গা থেকে তাদের তার বাসায় নিতে। আন্দালিব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার। এই নারী 18 জুলাই থেকে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত। অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলনে যোগ দিয়েছে তখন থেকেই। আন্দালিবের আশ্রয়ে ছেলেরা গেলেই নিরাপদ বোধ করে। শিক্ষার্থীরা নারী সাংবাদিককে জানালেন তারা রাতটা সেখানেই কাটাতে পারবে। আন্দালিবের স্বামী ফাহিম, তিনি একটি নামকরা কোম্পানির সিইও। আমার আস্থাভাজন নারী সাংবাদিক চাননি এই আন্দোলনে তাদের আরও জড়িয়ে ফাহিমের ক্যারিয়ার বা কোম্পানির ক্ষতি হোক। তাই দম্পতির আপত্তি সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালেই ছেলেদের সরিয়ে নেওয়া হবে। তারপর শুরু হলো আবার ফোনের পর ফোন। নারী সাংবাদিক হন্যে হয়ে ছেলেদের জন্য নিরাপদ জায়গা খুঁজতে শুরু করলেন। কাদেরের আশ্রয়দাতাকে জিজ্ঞাসা করা হলো তিনি আরও কি কয়েকজনকে আশ্রয় দিতে পারবেন। তিনি জানালেন তার ফ্ল্যাটে আরও 4 জন থাকার জায়গা নেই। তবে তিনি আশ্বাস দিলেন তিনি তাদের আশ্রয়ের জন্য জায়গা খুঁজে দেবেন। সন্ধ্যা 7:29 খবর এলো পুরনো ঢাকায় একটি নিরাপদ জায়গা পাওয়া গেছে। কিন্তু বনানী থেকে পুরনো ঢাকায় ছেলেদের যাওয়া সহজ নয়। সে সময় পরিস্থিতি তুঙ্গে। তাই রেজাকে অনুরোধ করা হলো শিক্ষার্থীদের পৌঁছে দিতে। তিনি রাজি হলেন। এদিকে আমি মিরপুর ডিওএইচএস এ আরেকটি ব্যাকআপ নিরাপদ মুভমেন্টের সময় এই 9 দফা দাবির ঘোষণার সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে অনেকেই যারা এখন বড় বড় কথা বলছে তাদের অনেকেই সরাসরি 8 দফা দাবির নাম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে 3 জন মন্ত্রীর সাথে বসে সেখানে 8 দফা দাবি ঘোষণা দিয়ে আসছে। একটা দফা দাবি মিসিং রেখে কেন্দ্রীয় সমন্বয়ক নিজেদের নামের আগে ট্যাগ লাগিয়েও যারা হচ্ছে 1 দফা দাবি ঘোষণা দিতে পারে না এবং সেজন্য সমন্বয়ক পদ অনেকের বাতিল হয়ে গিয়েছিল এবং নাহিদ সেখানে নিজে উপস্থিত ছিল যে সরাসরি একজন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ককে সে সমন্বয়ক পদ থেকে বাতিল ঘোষণা করেছিল, তাকে এখন মিডিয়া থেকে সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। এই ধরনের বিকৃত ইতিহাসের কারণে এই ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। 16 বছর যাবৎ শেখ হাসিনার শাসন আমলে শিবির সব থেকে বেশি নিগৃহীত ছিল, যেহেতু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি ওই অর্থে আমি যদি চিন্তা করি এবং আমরা যেভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেশন করা হয়, তো সেই জায়গা থেকে চাইলেই এদেরকে এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে চাইলে পার্শ্ববর্তী রাষ্ট্র বা ভারতের সহযোগিতায় এক্সট্রিমিস্ট একটি গ্রুপ হিসেবে উল্লেখ করে চাইলে তাদেরকে যে কোনো ধরনের পানিশমেন্ট বা যে কোনো ধরনের শাস্তি দেওয়া যেত। দেখুন, মূলত বিষয় হলো যে শিবিরের বর্তমানে যে ক্রেডিটিফাই নিয়ে যে কথাগুলো হচ্ছে, যে ক্রেডিট 9 দফা দাবির ঘোষক কে, এটা কে সেটা কে, এইসব রাইট নাও ক্রেডিট নিয়ে সব থেকে বড় যখন ক্যাচাল চলছে সেই মুহূর্তে শিবিরের বিষয়টা সামনে চলে আসছে সব থেকে বেশি, যে অমুক আপনার 9 দফা দাবির ঘোষক বা এদের দাবিটাই অ্যাকচুয়ালি প্রকৃত এবং সঠিক দাবি ছিল এবং এরাই অ্যাকচুয়ালি আসল দাবি উত্থাপনকারী। এদেরকে মাইনাস করে কিছু লোক তারা নিজেদের কলাকৌশলী করে সামনে চলে আসছে। অ্যাকচুয়াল যারা আন্দোলনের স্টেক হোল্ডার বা মাস্টার মাইন্ড যেটা আমি বলি, তারা এরা না, এরকম একটা বিষয় চলে আসছে। এই সিচুয়েশনে বেসিক আমার জায়গা থেকে, যেমন আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, আমি 15 জুলাই থেকে আন্দোলনে এখানে একাত্ম হয়েছি এবং একসাথে আমি আন্দোলনে একদম সম্মুখ সারি থেকে কাজ করে গিয়েছি। তো সেক্ষেত্রে অনেক অজানা এরকম স্টোরি আছে। জাস্ট জুলকারনাইন সাইড রিসেন্টলি একটা এপিসোড স্টার্ট করেছে যেখানে যারা অ্যাকচুয়ালি প্রকৃত হিরো তাদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে আবু সাদিক কায়েম বা সাদিক কায়েম, যার শিবিরের সভাপতি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে যে ছিল, তার কথা উল্লেখ করেছে। বেসিক্যালি সাদিক কায়েমকে আমরা সালমান নামে চিনি,
আমি সালমান নামে চিনি তাকে, এবং আন্দোলনের সময় তারা কোন ডেরায় ছিল, কখন, কার মাধ্যমে কি সাপ্লাই দিয়েছিল, ইচ এন্ড এভরিথিং আই নো। তো এই জায়গা থেকে আসলে কেউ যদি শিবিরের বিরোধিতাকারী হয়ে থাকে বা ছাত্র দল যদি তাদের রাজনৈতিক জায়গা থেকে শিবিরকে ডিসক্রেডিফাই করার জন্য যদি এই কথাগুলো বলে থাকে, তাহলে সে বলতেই পারে। কিন্তু অ্যাকচুয়াল যদি ক্রেডিটের জায়গা থেকে আসে, তাহলে তারা অনেক বড় স্টেক হোল্ডার। সেটা শিবির পরিচয়ই হোক যেটাই বলি, তারা আমরা অনেক সময় বলি যে বলেন, বাট তাদের অ্যাজ আ ব্যক্তি সাদিক কায়েম বলি বা আরো যারা এখানে আছে তাদের কথাই যদি বলি, তাদের স্টেক কিন্তু অস্বীকার করা যাবে না। প্রথমত এটা। দ্বিতীয় বিষয় হলো যে আন্দোলনে এরকম অনেক আনসাং হিরো আছে। জাস্ট বিকজ আপনি একজনকে শিবির মনে করছেন এবং তার সাথে আপনি সংযোগ রাখবেন না বিধায় তাকে পিছিয়ে রাখছেন, তার অবদানগুলো অস্বীকার করছেন বা তাকে অন্য কোনোভাবে কোনো একটা ওয়েতে সাইজ দিয়ে তাকে চুপ রাখছেন, বিষয়টা আসলে এরকম অহরহ হয়ে আসছে। শুধু সেটি না, সন্দেহের উপর ভিত্তি করেও কিন্তু অনেককে ভাবে পিছিয়ে রাখা হয়েছে। আর সেটা আমি নিজেই একজন উইটনেস, এবং আমি নিজেই একজন এরকম যে আমি আসলে আমার জায়গা থেকে আমার কোনো রাজনৈতিক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কখনো ভাবে ওই অর্থে ছিল না। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে অনেকে অনেক জায়গা থেকে নামের কারণে হোক, চাল চলন, আচার স্টাইলের কারণে হোক, যেটার কারণে হোক, এই বিষয়গুলো ঘটেছে। তো বেসিক থিংটা হচ্ছে একটা, যে মুভমেন্টের সময় এই 9 দফা দাবির ঘোষণার সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে অনেকেই, যারা এখন বড় বড় কথা বলছে, তাদের অনেকেই সরাসরি 8 দফা দাবির নাম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে 3 জন মন্ত্রীর সাথে বসে সেখানে 8 দফা দাবি ঘোষণা দিয়ে আসছে, একটা দফা দাবি মিসিং রেখে। এরকম অহরহ হয়েছে। আমি এখন নামটা বলতে চাচ্ছি না, আমি জাতীয় স্বার্থে বা বিভেদ যাতে না হয় সেই স্বার্থে হয়তো উজ্জ্বল রাখছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। 1 দফা দাবি যে ফাইনালি আসলো সেন্ট্রালি ভাবে যখন 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আন্দোলন স্থিমিত হয়ে পড়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ভ্যাকেন্ট করার মাধ্যমে যখন আন্দোলন শেষ হয়ে যায়, এবং আমাদের আন্দোলন চলমান থেকে আমরা যখন শেখ হাসিনার পতনের উদ্দেশ্যে কেবল আন্দোলন করছিলাম, সেটা আমি কোনো আন্দোলন অন্য কোনো প্ল্যাটফর্ম না, সেটা পুসাব হোক বা সেটা পুনাব হোক, কোনো প্ল্যাটফর্মের হয় না, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেই সময় কিন্তু আমাদের লক্ষ্য এই 8 দফা 9 দফা এইসব আলতু ফালতু দফা কিন্তু ছিল না। আমাদের লক্ষ্য ছিল একটা শেখ হাসিনার পতন আমরা চাই, এবং সেখানে স্পষ্টভাবে এই বিষয়গুলো লিপিবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে কখনো কোনো স্টেক হোল্ডার এসে বলতে পারে নাই যে আমি অমুক মাস্টার মাইন্ড বা আমি তমুক মাস্টার মাইন্ড। হয়তোবা তাদের অ্যাফিলিয়েশন ছিল পলিটিক্যাল, সেটা হোক জামাত বা হোক বিএনপি হোক ছাত্রদল, যেটাই হোক অ্যাফিলিয়েশন ছিল, কিন্তু সে তার জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করেছে। আমি সাদিক কায়েমের নাম শুধু আমি এখানে কোট করলাম, বাট সে ব্যতীত আরো অনেক এরকম ছিল। মোদ্দা কথা হচ্ছে একটাই, আজকে আন্দোলনের পরবর্তী সময় যেটা আমরা 1971-এ দেখেছি, 1972-তে গিয়েও কিন্তু এই ধরনের ক্রিমখোর বা বিপ্লবী যারা ছিল, প্রকৃতি বিপ্লবী যারা ছিল, তাদেরকে ব্যাকিং ডে রেখে নতুন করে নতুন মুক্তিযোদ্ধা গজিয়েছে, নতুন বিপ্লবী গজিয়েছিল। এটা কিন্তু আজকে নতুন না, এটা আগেও হয়েছিল। তো এই ক্ষেত্রে এটাকে আসলে চিন্তা করাটা এরকম অবান্তর কিছুই না। তো এই বিষয়গুলোকে নিয়ে বর্তমানে রাজনৈতিক বিষয় অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। শিবিরের যে ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা তাদের যে ধরনের কি বলবো যে ধরনের আইডিওলজি, সেটার সাথে হয়তো আমাদের আইডিওলজি নাও মিলতে পারে। বিকজ আমরা বলেছিলাম যে মধ্যমপন্থী একটি দল, সেই দলেও এখানেও কিন্তু অনেক বড় বৈষম্য হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার এই গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, সেগুলোর পার্টিসিপেশন করতে আসলে সেটা তারা কিভাবে আসবে, তারা তাদের দল ছেড়ে আসলে তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করা হবে, এই নিয়ে যে একটা ধূম্রজল সৃষ্টি হচ্ছে, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটার কারণ আমি একটাই বলবো, কারণ হচ্ছে এখানে যে শুরুতেই বলেছি, যারা সমন্বয়ক হয়েও, কেন্দ্রীয় সমন্বয়ক নিজেদের নামের আগে ট্যাগ লাগিয়েও যারা হচ্ছে 1 দফা দাবি ঘোষণা দিতে পারে না, এবং সেজন্য সমন্বয়ক পদ অনেকের বাতিল হয়ে গিয়েছিল, এবং নাহিদ সেখানে নিজে উপস্থিত ছিল, যে সরাসরি একজন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ককে সে সমন্বয়ক পদ থেকে বাতিল ঘোষণা করেছিল, তাকে এখন মিডিয়া থেকে সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। এই ধরনের বিকৃত ইতিহাসের কারণে এই ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। আপনি যদি সঠিক ইতিহাসটা নির্বাচন করার সুযোগ পাওয়া যেত, সেটা আমাদের গাফলতির জন্য হোক। হ্যালো, জি প্লিজ। আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাই যে শিবিরের অবদান ছিল বা সাদিক কায়েমের অবদান ছিল, আপনি বলছেন যে তাকে হিরো হিসেবে মেনশন করা হচ্ছে, মানে বলা হচ্ছে, আবার আরেকজনকে বলা হয়েছে। তো শিবিরের সেই তাদের লক্ষ্য উদ্দেশ্য আন্দোলনের সময় তখন সবারই লক্ষ্য উদ্দেশ্য একই ছিল। বিএনপি বলি বা অন্যান্য দলও তো ছিল সেখানে, পেছনে ছিল হয়তো, সামনে হয়তো ছিল না, বা সমন্বয়করা ছিল, আপনারা ছিলেন, সবাই ছিলেন। কিন্তু এখন যে শিবিরের যে অবস্থান বা এখন যে ছাত্র দলের যে অবস্থান, সেই অবস্থানকে আপনি কিভাবে বিচার করবেন? এই যে
বর্তমানে দুটো অবস্থান দুটো জায়গা থেকে বিবেচনা করা যায়। একটা হচ্ছে তাদের পলিটিক্যাল অবস্থান, একটা জায়গা থেকে হচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে সমন্বয়ক যারা আমরা যে ধরনের কারসাজি করছি বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন জুগিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যে ধরনের কারসাজি করতে যাচ্ছে, সেখানে তাদের অবস্থান কিরকম? দুটো জায়গায় বলবো চরম বিতর্কিত ভাবে তারা অবস্থান করছে। প্রথমত আমি যদি বলি, এক জায়গায় ছাত্রদল হামলা করলে সাথে সাথে কাউন্টার দিয়ে আরেক জায়গায় ছাত্র শিবিরের হামলার অনেক ধরনের অনেক আলাপ উঠছে, অনেক ধরনের আলামত চলে আসছে আমাদের কাছে। তো এই বিষয়গুলো তো কোনোভাবেই কাম্য নয়। তাহলে ছাত্র লীগের সাথে আপনাদের কি পার্থক্য রইলো? প্রথমত বিষয়টি। দ্বিতীয়ত হচ্ছে, একটা বলা হয় যে মিথ্যা প্রপাগান্ডা। 16 বছর যাবৎ শেখ হাসিনার শাসন আমলে শিবির সব থেকে বেশি নিগৃহীত ছিল। যেহেতু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যদি ওই অর্থে আমি যদি চিন্তা করি, এবং আমরা যেভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেশন করা হয়, তো সেই জায়গা থেকে চাইলেই এদেরকে এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে চাইলে পার্শ্ববর্তী রাষ্ট্র বা ভারতের সহযোগিতায় এক্সট্রিমিস্ট একটি গ্রুপ হিসেবে উল্লেখ করে চাইলে তাদেরকে যে কোনো ধরনের পানিশমেন্ট বা যে কোনো ধরনের শাস্তি দেওয়া যেত। এটা শেখ হাসিনার শাসন আমলে ছিল। এবং সে সময় অনেক ধরনের তাদের অনেক ধরনের কর্মকাণ্ডকে বলা হতো যে এটা আসলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগের গুজব বাহিনী বা গুজব লীগ এই ধরনের কাজ করছে। যেই বিষয়গুলো বলা হতো সেই বিষয়ের অনেক কিছুই কিন্তু রাইট নাও ঘটে যাচ্ছে। এখন কিন্তু আওয়ামী লীগ সে অর্থে ওইভাবে প্রভাব বিস্তার করে নাই, মাঠে ঘাটে অনেক জায়গায় লুকিয়ে অবস্থান করছে, অনেক ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করছে, কিন্তু সেই অর্থে কিন্তু নাই। তো সেই জায়গা থেকে এখন যে অপকর্মগুলো ঘটাচ্ছে এগুলোর জন্য তাহলে কে দায়ভার নেবে? তাহলে তার মানে কি শিবির বা ছাত্রদল যেই হয়ে থাকুক তাদেরকে এই দায়ভার কি তারা কোনোভাবে এড়াতে পারবে? অবশ্যই না। তাদের রাজনৈতিক জায়গা থেকে এটা তাদের কলা কৌশল কূটকৌশল যে দেশকে অস্থিতিশীল রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত পারা যাক এখান থেকে পদচ্যুত করে আমি দ্রুত নির্বাচন দিয়ে কোনো একটা পজিশনে যদি যেতে পারি, সেক্ষেত্রেও শিবিরের বিষয়টিও তো অনেকটা সন্দিহান হয়ে থাকে। কজ আপনার শিবিরের জায়গা থেকে তারা তো মেইন স্ট্রিম পলিটিক্সে গিয়ে ওইভাবে করার মতো সমর্থন তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। তারা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে অ্যাড হয়ে তার সাথে একটা প্যারাসাইটের নাই, এটা কেউ ভুল বুঝবেন না, কেউ বাজেভাবে নিবেন না। কজ তাদের জায়গা থেকে তারা ওইভাবে স্ট্রং গ্রাউন্ড যদি করতেই পারতো, তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে সেই ধরনের রিসেন্টলি যে ধরনের ক্লাস গুলো হচ্ছে সেই ক্লাসগুলোতে তারা পার্টিসিপেট করতো না। এটি আমরা যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা উইং বা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডার যারা ছিল, তাদের জায়গা থেকে যেভাবে আমরা বলছি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হালুয়া রুটি খাচ্ছে, সেই হালুয়া রুটি খাওয়ার দলের মধ্যে আমি দেখলাম যে এক্স শিবির একটা গ্রুপ, তারপরে আর একটা হলো অ্যাক্টিভ শিবির, দুই গ্রুপ, থার্ড গ্রুপ হলো ছদ্মবেশী শিবির। মানে এর বাইরে যারা আছে কয়েকটা নেতৃত্ব আমি দেখেছি, তারা হলো ছাত্রলীগের। ডোনাল্ড ট্রাম্পের যে $29 মিলিয়ন উনি উল্লেখ করেছেন, এটা ওনাকে হিসাব দেওয়া হয়েছে, এবং ওইভাবে একই সময় কিন্তু উনি 21 মিলিয়ন ইন্ডিয়ার ব্যাপারটা উনি উল্লেখ করেছেন এবং অন্যান্য কয়েকটা কান্ট্রির। এখন এই যে 20 মিলিয়নের সবচেয়ে ইন্টারেস্টিং যে এটা নাকি দুজন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিন্তু উনি কোন নাম উল্লেখ করেননি, যে অর্গানাইজেশনের দুজন লোক যারা সাধারণত অন্যান্য জায়গা থেকে 5,000 10,000 এই ধরনের ডলার্স অন্যান্য যে বিদেশি সংগঠনের কাছ থেকে পায়, সেখানে যুক্তরাষ্ট্রের 29 মিলিয়ন দেওয়া হয়েছে অথবা গ্র্যান্ট হয়েছে, সেটাও কিন্তু ক্লিয়ার না, কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাও আমরা জানি। এখন ব্যাপারটা মানে $29 মিলিয়ন কি এনেছে নাকি ক্যান্সেল হয়ে গেছে? বুঝিনি না, এটা আই থিংক হি ক্যান্সেলড ইট, সেটাও কিন্তু ক্লিয়ার না। হ্যাঁ, অ্যালোকেশনের কথা বলেছেন, কিন্তু আমরা জানি যে ইউএসএইড এর যে পুরো ফান্ডিংটা সেটা কিন্তু উনি স্টপ করে দিয়েছেন। তাহলে ইট কুড বি এ পার্ট অফ দ্য ইউএসএইড ফান্ডিং, এবং এটা হলো গণতন্ত্রের জন্য, গণতন্ত্র শক্তিশালী করার জন্য। কাদেরকে দিয়েছে আমাদের কোনো ধারণা নেই, এবং এটাই কি কোনো কিছু করেছে? এটা একটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা উনি বলেছেন, জাস্ট গতকালকে নিউজে দেখলাম, কিন্তু এর কোনো ডিটেলস পেলাম না কোথাও। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, হয়তো মঞ্জুরের কাছে আরো খবর আছে কিংবা মেজর জিল্লুর রহমানের কাছে আরো খবর থাকবে, কিন্তু যে পয়েন্ট যে দুজনের একটা মানে সে এটা বুঝবার পেছনের কারণ কি, আর এটা কোন সময় নিয়েছে সেটাও বলেনি। কারণ হলো এই বর্তমান সরকার তো মাত্র 6 মাস হলো, এই টাকাটা কোন সরকারের আমলে আনা হয়েছে সেটিও বলেনি। এটা হতে পারে যে আগের সরকারের আমলে আনা হয়েছে, এবং যে দুজনের এনজিও এভাবেই দিয়ে দিবে, তাও নতুন সরকার এসে, ট্রাম্পও আসলো, নতুন বাংলাদেশের নতুন সরকার এসছে, এখানে একটু এখনো পর্যন্ত ইনফরমেশন গ্যাপ রয়ে গেছে। না, আমার সন্দেহ হচ্ছে যে এটা মানে ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে আসার পরের অ্যালোকেশন নয়, এটা
আগের অ্যালোকেশন, হয়তো 1 বছর আগের অ্যালোকেশন। কারেন্ট অ্যালোকেশন 2024 এর কোনো একটা অ্যালোকেশন হতে পারে। এটাও কিন্তু আমাদের স্পেকুলেটিভ, যেহেতু উনি ক্লিয়ার করেন, কিন্তু এটা উনি উল্লেখ করেছেন যে এটাকে উনি বলেছেন যে উনি যে কেটে দিয়েছেন ইউএস এইডের যে বিভিন্ন বিশাল ফান্ড উনি কাট করে দিয়েছেন বিশ্বব্যাপী, সেটাকে রেশনালাইজ করার জন্য উনি বলছেন যে যে এই অ্যালোকেশনের কোনো মূল্য নেই, কোনো মিনিং নেই। সেটাকেই উনি এক্সাম্পল হিসেবে দিয়েছেন এই বাংলাদেশের অ্যালোকেশনটা। এটা তার নিজের না, এটা হলো প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যালোকেশন, সম্ভবত 2020 কারেন্ট। মানে আমি বলবো যে মানে কারেন্ট তো না, যেটা মানে লাস্ট ইয়ারের যেটা অ্যালোকেট হয়েছে সেটা হয়তো ফাইন্যান্সিয়াল ইয়ার হয়তো শেষ হবে এই এই বছরের মাঝামাঝি সময়, তাও হয়তো হতে পারে। উই হ্যাভ নো আইডিয়া, এটা এখনো ক্লারিফাইড হয়নি। আচ্ছা, আপনি দ্বিতীয় যে অন্য একটা জিনিস বলছেন যে দেশে শান্তি শৃঙ্খলার ব্যাপারটা, এটা আমাকে খুব বিস্মিত করছে। তার কারণ আমি বলি, কারণ আহ মানে একে সৈন্যবাহিনী, আমাদের যে আর্ম ফোর্সেস, আর্মি বিশেষ করে, তারা কিন্তু সর্বত্র মানে ওনারা মানে ওদের যে ফরমেশন কমান্ড গুলো বিভিন্ন জায়গাতে কিন্তু, এমনকি আমি শুনেছি যেটা মানে কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়েও মানে সামরিক বাহিনীর প্রেজেন্স রয়েছে, উপজেলা তো বটেই। কাজে এই যে মানে তাদের যে বিভিন্ন জায়গাতে রয়েছে এবং তাদের ম্যাজিস্টেরিয়াল পাওয়ার আছে, তো এখানে যে ম্যাজিস্টেরিয়াল পাওয়ার নিয়ে সামরিক বাহিনী রয়েছে এবং পুলিশ বাহিনী রয়েছে, এখন এটাকে আমি যদি কম্পেয়ার করি আগের সঙ্গে, তাহলে তখন ছিল শুধু পুলিশ বাহিনী, তখন কিন্তু সামরিক বাহিনী ছিল না। এখন পুলিশ বাহিনী প্লাস সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর ম্যাজিস্টেরিয়াল পাওয়ার, তারপরেও যা ঘটছে সেটা তো একদম দারুণ দুশ্চিন্তার বিষয়। আপনি যেটা উল্লেখ করেছেন, হিন্ট করেছেন, যে এটা কি অন্য কোনো কেউ এগুলোকে হতে দিচ্ছে? হ্যাঁ, হয়তো কোনো গুপ্তচর, গোয়েন্দাদের কোনো সংগঠন, সেটা আমাদের জানা নেই। তবে এ ব্যাপারে বর্তমানের যে গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সচেতন হওয়া উচিত, এটা সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ এ ধরনের যদি বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে কিন্তু সেটাই কিন্তু পথ করে দেয় অন্যদেরকে আসার জন্য, কোনো ধরনের অভ্যুত্থান কিংবা কোনো ধরনের অন্য ধরনের গোলমালের, মানে রাষ্ট্রীয় পর্যায়ে উচ্চ পর্যায়ের গোলমালের একটা সুযোগ করে দেয়। এটা আমরা অতীতে আমরা লক্ষ্য করেছি বারবার, যে যখনই কোন রকমের আমরা দেখেছি যে জেনারেল এরশাদ যে ক্ষমতায় আসার আগে উনি কিন্তু এই জিনিসগুলোকেই ওজোর হিসাবে উনি দেখিয়েছিলেন। হ্যাঁ, যে এই ধরনের ঘটনা ঘটছে, কাজে উনি ক্ষমতা দখল করে নিলেন। তো সেরকম কোনো কিছু কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখা উচিত, কিন্তু এটা দেশের জন্য খুবই অমঙ্গলজনক। আমি সবসময় বলছি আপনাদের এই টক শোতে এবং অন্যান্য জায়গায়, যে সরকারের আসল দায়িত্বটা কি? সরকারের আসল দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশকে বিদেশি আক্রমণ থেকে প্রতিহত করা, এই দুটো হলো মেইন, তারপরে অন্যান্য। কিন্তু এখন যেমন এই সরকারের আরো অন্যান্য দায়িত্ব বেড়ে গেছে, কারণ একটা বিরাট অভ্যুত্থানের পরে ওনারা ক্ষমতায় আসছেন, সেখানে অনেকে নিহত হয়েছে, তাদের পরিবারদেরকে সবকিছু ব্যবস্থা করে দেওয়া, এটা কিন্তু সরকারের একটা বিরাট দায়িত্ব। যারা আহত হয়েছে তাদেরকে, তাদের চিকিৎসা, শুধু চিকিৎসা নয়, তার চেয়েও আরো তাদের পরিবারের জন্য, কারণ হয়তো কোনো একটি ছেলে যে চোখ হারিয়েছে কিংবা অ্যাম্পুটেড হয়ে গেছে, সে হয়তো আমরা জানি বাংলাদেশে ঘটে, তার হয়তো পরিবারের একমাত্র সে উপার্জন করত এবং সে হয়তো দেশে টাকা পাঠাতো, মানে গ্রামে, সেই পরিবার তো পথে বসে গেছে। যে মারা গেছে যে ছেলেটি, সেও হয়তো টিউশনি করতো কিংবা মানে ফ্যামিলিকে সাহায্য করতো। এটা কিন্তু আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি চিন্তা করি যে ছেলেটা মারা গেল কিংবা যে আহত হলো, তার পরিবারের অবস্থাটা কি? এটা কিন্তু সরকারের একটা অ্যাডেড সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি। আর খাদ্যদ্রব্যের সরকারের কোন পর্যায়ে কিন্তু সরাসরি যারা নিহত হয়েছে তাদের কেউ কিন্তু সেরকম মুখ্য কোনো ভূমিকাতে নাই।
কোনো দায়িত্ব আসে, সরকারের কোনো দায়িত্ব তাদেরকে রাখা হয়নি। যারা নিহত হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এরকম একটা বৈষম্য তো আছে। আর যারা আছে সরকারে বর্তমানে, তাদের কিন্তু কেউ নিহত হয়নি। মানে ইউ আর রাইট। কারণ আমি বলি, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে হ্যাঁ যারা রাজনীতি করছে, স্টুডেন্ট এসে যাচ্ছে, ক্ষমতায় গেছে, এরা সব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। হ্যাঁ, আরো অন্যান্য কিছু আছে, কিন্তু এ ভ্যাস্ট মেজরিটি ফ্রম দ্য ঢাকা ইউনিভার্সিটি। লক্ষ্য করে দেখুন, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু নিহত হন নান। তাহলে ব্যাপারটা কি? এই যে যারা গণঅভ্যুত্থান করলো, যারা নেতৃত্ব দিল, সেই বিশ্ববিদ্যালয়ের, মানে আমি যদি র্যান্ডম চিন্তা করি, স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েবল চিন্তা করি, স্ট্যাটিস্টিক্যালি যে একটা আন্দোলন হয়েছে, সবাই গেছে এবং সেটাকে প্রতিহত করার জন্য স্বৈরাচারী সরকার সেখানে গুলি করেছে, হত্যা করেছে, তাহলে তো র্যান্ডম স্যাম্পলিং আমি যদি নেই, হ্যাঁ, তাহলে তো প্রপোর্শনাল প্রেজেন্টেশন থাকতো। হ্যাঁ, কিন্তু দেখা গেল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছে, বিএনপির সমর্থক 400-র বেশি মারা গেছে, জামাতের সমর্থক 200-র বেশি মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি চাইনি যে কেউ মারা যায়, আই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু বি কিল্ড, কিন্তু যে ঘটনা ঘটে গেছে সেটার যখন আমি অ্যানালিসিস করি, তখন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ মারা যায়নি, কিন্তু তারাই সমস্ত হালুয়া রুটি, বর্তমানের যত ধরনের হালুয়া রুটি ইত্যাদি, ওরাই কিন্তু নিচ্ছে। এবং আরো একটা আমি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করলাম, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হালুয়া রুটি খাচ্ছে, সেই হালুয়া রুটি খাওয়ার দলের মধ্যে আমি দেখলাম যে এক্স শিবির একটা গ্রুপ, তারপরে আর একটা হলো অ্যাক্টিভ শিবির, 2 গ্রুপ, থার্ড গ্রুপ হলো ছদ্মবেশী শিবির। মানে এর বাইরে যারা আছে, কয়েকটা নেতৃত্ব আমি দেখেছি, তারা হলো ছাত্রলীগের ইলেক্টেড, ডাকসুতে ইলেক্টেড ছাত্রলীগের সদস্য। কাজে একজন বোধহয় আমি দেখছি যে মানে কনসিডার করা হচ্ছে, আমার মানে আলম করে যে ছেলে আছে, মাহফুজ আলম, তার যে বড় ভাই, সে হলো ছাত্রদল। হ্যাঁ, ওকে দেখলাম যে এই হালুয়া রুটির একজন ভাগিদার। কাজে আমার যেন মনে হচ্ছে যে বর্তমানে যে সরকারের যে চলছে, তাতে আমি একটু বিস্মিত হয়ে যাচ্ছি। এর আগের যত আন্দোলন হয়েছে, 1969 কিংবা তার আগে স্বাধীনতা যুদ্ধে যারা সত্যিকার ফাইট করেছিল আমাদের সময়, তাদের অনেকে কিন্তু ফেরত এসে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই মুক্তি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছে। তারা কিন্তু ওটা রাখে নাই, কোনো সুযোগ নেয়নি। হ্যাঁ, আমারই প্রফেসর যে ডক্টর অজয় রায়, তারপরে বেলায়েত হোসেন স্যার, ওনারা ফিরে আসলেন, ওনারা মুজিব গভর্নমেন্টের ছিলেন, কিন্তু ওনারা এসে দেখলাম যে ওই অজয় রায় এসে সেই একই রিক্সাতে উনি করে আসেন, ওই একই তার পুরনো প্যান্ট, ওই পুরানো জামা। হ্যাঁ, ওনার কোনো কিছুর উন্নতি আমরা দেখলাম না। বেলায়েত স্যার আগে একটা ভাঙা গাড়ি চালাতেন, ওই ভাঙা গাড়িটাই আমরা দেখছি যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত উনি ওটা চালাতেন। কিন্তু বর্তমানে যারা এই নেতৃত্বের ভেতরে আছে, যাদের কেউ মানে কোনো রকমের নিহত হয়নি আমরা জানি, তাদের কোনো মানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠনের কেউ, তারা নেতৃত্বে ছিল, তাদের নেতৃত্বে ছিল, কিন্তু তারা হালুয়া রুটির বর্তমানে ভাগ যারা পাচ্ছে। আলোচনা নিউজগুলো দেখেছেন, নিউজগুলো থেকে বুঝতে পেরেছেন আসলে এই জুলাই গণঅভ্যুত্থানে কাদের ভূমিকা কি রয়েছে। আমি মনে করি যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকের এখানে ভূমিকা রয়েছে, যারা পিছু উঠেছিল তাদেরও ভূমিকা রয়েছে, কিন্তু তাদের তো ভূমিকা আছে বিধে তো আন্দোলন এই পর্যন্ত আসছে। আন্দোলন এই পর্যন্ত না আসতে পরবর্তীতে সাদেক কাইয়ুম রহমান নেতৃত্ব দিলেও তো কাজে আসতো না। তারপর সকলেরই এখানে অবদান রয়েছে, বিএনপি ও জামাত সকলেরই অবদান রয়েছে। এটা কেউ কাউকে প্রতিষ্ঠিত করতে চাওয়াটা আমি মনে করি আমাদের এই অভ্যুত্থানকে ছোট করে দেখা, বরঞ্চ এটার ভিতরে সকলেরই একটা সংশ্লিষ্টতা সকল দলের আছে, জনগণের আছে, এটাই বাস্তবতা, আমরা এটাই দেখেছি এবং এটাই বিশ্বাস করি। এটাকে আসলে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন এজেন্ডা কাজ করছে এবং বিভিন্ন লোক এটার জন্য কাজ করছে এবং তারা কিছুটা হলেও সফল হচ্ছে এই যে ছাত্রদল এবং শিবিরের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে।